মুখ দিয়ে একটা ভয়ার্ত শব্দ যেন ঠিকরে বেরিয়ে আসে অমলের। ও কি? কাকে দেখছে সে? বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা। আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। আজকের গল্প আমার লেখা কমলপুরের রানী ভিলা। এই লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল 2021 সালের এপ্রিল মাসে আগমনী ফেসবুকের পেজে। আসুন শুরু করা যাক কমলপুরের রানী ভিলা। হ্যাঁ, আর ভাল লাগে না। সেই এক অফিস, বাড়ি আর সপ্তাহে শেষে আড্ডা। একঘেয়ে হয়ে গেল মাইরি। কতদিন একসাথে কোথায় যাওয়া হয়নি বলতো? গজগজ করতে করতে একটা সিগারেটে টান দিল অমল। সালটা 1985। কলেজ পাশ করে এই 2 বছর হলো একটা খবরের কাগজে কাজ করছে অমল। কথা হচ্ছিল নির্ভীক আর অতনুর সঙ্গে। অতনু আর অমল একই পাড়ার জিগরির দোস্ত যাকে বলে। একটু বড় হওয়ার পর কোনোদিন তাদের আলাদা দেখা যায়নি। সবাই বলে মানিক জোড়। আর সবাই তাদের ভালোও বাসে, নম্র মিশুকের স্বভাব আর পরোপকারিতার জন্য। অতনু কাজ করে একটা এক্সপোর্ট ফার্মে। এবার তাদের সঙ্গে জুড়েছে নির্ভীক। সে কাজ করে ফাইন্যান্স কোম্পানিতে ও অতনু কলেজের বন্ধু। এরপর অমলের সঙ্গে আলাপ হবার পর তাদের বন্ধুত্বটাও বেশ গাঢ় হয়েছে। অমলের গজগজানি শুনে নির্ভীক বলে উঠল, তা হঠাৎ এত বিরক্তি কেন ভাই? কদিন আগেও তো কোথাও 2-3 দিন ঘুরতে যেতে বললেই বলতিস। না ভাই, কোথাও যাওয়া যাবে না। তা কি ব্যাপার চাঁদু, তোমার প্রিয়তমাকে আর পাত্তা দিচ্ছে না? অমল খুব রাগী চোখে ওর দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, তাতে তোর কি রে? তুই ঘুরতে যাবি কিনা সেটা বল। নির্ভীক আর চোখে ভুরু কুঁচকে বলল, আমার কি অসুবিধে? তোরা গেলেই আমিও যাব। আমি তো কবে থেকেই রাজি। তুই তো বেঁকে আছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোদের ঝগড়াটা থামা। কি বাচ্চাদের মতো করতে থাকিস তোরা সবসময়? মজা বাদ দে, চল আজই যাই। ওদের রাগারাগি শুনে কথাটা বলে উঠল অতনু। অমল আর নির্ভীক প্রায় একসঙ্গে অবাক হয়ে চিৎকার করে বলে উঠল, আজই? হ্যাঁ, আজই। কেন? আজ যেতে কিসের অসুবিধে? তোরাই তো বলিস অ্যাডভেঞ্চার 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 চাই জীবনে। তো চল, এমন অনির্দিষ্ট যাত্রাতেই তো অ্যাডভেঞ্চার সবচেয়ে বেশি। একটু গজগজ করে বলে ওঠে অতনু। কোথায় যাবি? কথাটা গম্ভীরভাবে বলে উঠল নির্ভীক। দেখ, কাল শনিবার আমাদের সকলের হাফ ডে, কিন্তু কালকের দিনটা যদি ডুব মারতে পারি তাহলে আজকেই বেরিয়ে গেলে রবিবার রাতে আমরা ফিরে আসব। 2 দিনের ঘোরাও হবে আর সোমবার থেকে অফিসও যাওয়া হবে। কি বলিস, প্ল্যানটা কেমন? কথাটা বলে ফস করে একটা সিগারেট ধরায় অতনু। আরে কিন্তু যাবিটা কোথায়? প্রশ্ন করে নির্ভীক। এর মধ্যেই অমল হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বসে বলল, প্ল্যানটা মন্দ নয় ব্রাদার। চল, এখনই বেরিয়ে পড়া গেলে রাতের বাসটা আমরা পেয়েও যাব। চলো বন্ধুগণ, চট করে বাড়ির উদ্দেশ্যে চলো। যা লটবহর আছে টপাটপ কয়েকটা নিয়ে নাও এবং গন্তব্য হোক কমলপুর। কিংকর্তব্য বিমূঢ়ের মতো আমাদের দুজনের মুখের দিকে দুবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে নির্ভীক বলল, বেশ, কি আর করা। সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে জোর হাঁটা লাগালো। ঠিক হলো ঠিক 7:30 সবাই বাস স্ট্যান্ডে দাঁড়াবে। 8টার দিকে একটা কমলপুরগামী বাস যায়, সেটাই উঠে পড়তেই হবে তাদের। এটা মিস হয়ে গেলে আজকের মতো সব আশার অবসান। আর বসার বা দাঁড়াবার কিচ্ছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আর এখন শীতকাল, মাসটা জানুয়ারির মাঝামাঝি, খুবই ঠান্ডা পড়েছে, তাই এত রাতের বাসে মারাত্মক ভিড় নাও হতে পারে।
এই সব ৭-৫ কথা ভাবতে ভাবতে একটা বিকট হর্নের আওয়াজে তিনজনেই একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে রাস্তায় এসে দাঁড়ালো। এই ৮টার সময় এত ঘন কুয়াশা যে সামনের ১০ হাত পরে কি আছে ঠিক করে ঠাউর করা যাচ্ছে না। তাই জন্যই মনে হয় বাস ড্রাইভারও স্টপেজগুলোর কাছে এসে জোরে জোরে হর্ন দিচ্ছে, যাতে দেখতে না পেলেও আওয়াজে সতর্ক হতে পারে যাত্রীরা। বাসে উঠে ওরা দেখল বাস যথেষ্ট ফাঁকাই, এখনও পেছনের দিকের ৮-১০টা সিট খালিই রয়েছে। খুশি হয়ে নিজেদের ব্যাগগুলো বাংকারে রেখে শুধু জলের বোতল আর গায়ে দেওয়ার গরম চাদরগুলো নিয়ে বসে পড়ে ওরা। কিছুক্ষণ গল্প করতে করতে গাড়ি একটা ধাবার সামনে এসে থামলে ওরা পেট ভরে খাওয়া দাওয়া করে নেয় এবং এরপর ঘুম ভাঙে এক্কেবারে গন্তব্যে এসে। যদিও বাস থেকে নেমে কোথায় থাকবে এই নিয়ে তারা কিছুই ঠিক করে উঠতে সময়টুকুও পায়নি। বাস থেকে তাড়াহুড়ো করে নেমে চারিদিকে তাকিয়ে তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাই করল। অতনু হাত ঘড়িতে দেখল রাত তখন ২টো। কোথায় যাবে, কি করবে, এসব ভাবছে যখন হঠাৎ করে অমল বলে উঠল, ওরে কোথাও একটা চল ভাই, না হলে ঠান্ডাতেই মরে যাব। এই বলে হাত দুটো ঘস ঘস করে ঘষতে শুরু করলো। ওরা তিনজনেই বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল রাস্তার দিকে। সামনে একটু দূরে ঘন কুয়াশার মধ্যে আবছা একটা চালাঘর দেখা যাচ্ছে। নির্ভীক বলল, আগে ওখানে যাই, তারপর ভাববো কি করা যায়। কোনো ক্রমে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখন একটু আশ্রয়ের জন্য চালাঘরের তলায় গিয়ে ওরা পৌঁছলো, তখন পাশের দিকে তাকিয়ে ভগবানের অসীম কৃপা ভেবে দুহাত জোর করে কপালে ঠেকালো ওরা সবাই। দেখল একজন আপাদমস্তক কম্বল চাপা দিয়ে শুয়ে আছে আর একটা রিক্সা পাশের গাছের পাশে দাঁড় করানো। এ তো মেঘ না চাইতেই জল, থুড়ি যানবাহন না চাইতেই রিক্সা। অতনু কাছে গিয়ে লোকটার গায়ে হাত দিয়ে ডাকতেই লোকটা ধর্মর করে উঠে বসে চোখ কচলে ওদের তিনজনের ঝুঁকে পড়া আকুতি ভরা মুখগুলো দেখে বলল, কোথায় যাবেন বাবুরা? ওরা মনে মনে ভাবল, যাক, এই তো নিজে থেকেই যেতে রাজি আছে, বাঁচা গেল। এখন শুধু আজ রাতের মতো একটা মাথা গোঁজার জায়গা চাই, কাল অন্য একটা ভালো জায়গা খুঁজে নেওয়া যাবে। অতনু বলল, একটা হোটেলে বা ধর্মশালায় কোথাও একটা নিয়ে চলো ভাই, খুব অসময়ে এসে পৌঁছেছি, তাই না করো না। সে আমাদের মুখের দিকে অবাক হয়েছে জিজ্ঞাসা করল, সে কি বাবুরা হোটেল বুক করে আসেন নাই? এই মাঝরাতে হঠাৎ কোথায় কোনো ঘর ফালি পাবেন? তাও আপনারা বললেন যখন চলেন, দেখা যাক যদি পাওয়া যায়। ওরা সব নিয়ে একটা রিকশায় অনেক কষ্টে শিষ্টে বসল। বেশ কিছুটা যাবার পর একটা হোটেলের সামনে দাঁড়িয়ে সে বলল, দেখেন বাবুরা, এইখানে যদি হয়। অতনু ভেতরে গিয়ে কথা বলে যা বুঝল তাতে আজ রাতের মতো কিছু হবে না। একটা ঘর খালি হবে, কিন্তু কাল সকালে। অগত্যা সে আর একটা পাশের হোটেলে নিয়ে গেল, সেখানেও তথৈবচ। এরপর আর একটা হোটেল, সেখানে রওনা দিয়ে সে বলল, বাবুরা যদি কিছু মনে না করেন একটা কথা কই। ওদের অভয় পেয়ে সে বলল, যদি শেষ এইটাই কিছু না পাওয়া যায় বাবুরা, তাহলে আজ রাতে এই গরিবের কুঁড়ে ঘরে কষ্ট করে থাকতে পারবেন? কাল সকাল হলেই না একটা ঘর পাওয়া যাবে। ওরা তো প্রায় হাতে চাঁদ পেল। বলল, ভাই তোমায় কি বলে যে ধন্যবাদ দেবো আমরা জানি না, আমাদের ভালো ঘর দরকার নেই। এই হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচতে শুধু একটা জায়গা থাকলেই হবে, আর খুঁজতে হবে না ভাই, ওখানেই চলো এখনই। সে হেসে বলল, তাহলে চলেন বাবু, আমার ঘর বেশি দূরে নয়, ওই যে সামনের মোড়টা দেখছেন, ওইটা দিয়ে বাঁ দিকে গেলেই আমার ঘর আছে বাবু। এই বলে সে যেন প্রবল উৎসাহে সবাইকে নিয়ে রওনা দিল। ওরা যে তিনজন জোয়ান ছেলে তার রিকশায় বসে আছে সে যেন তার খেয়ালই নেই, বেশ উৎসাহ নিয়েই চলতে থাকে সে। বাঁ দিকের মোড় ঘুরতেই আধ মিনিটের মধ্যে তার ঘর এসে গেল।
একটা ল্যাম্পপোস্ট আর তাতে আলো জ্বলছিল, কিন্তু কাঁপছিল। সে বলেছিল গরিবের কুঁড়ে ঘর। ওদের চোখেও তাই টালি কিংবা অ্যাসবেস্টলের চাল দেওয়া একটা ঘর খুঁজছিল। কিন্তু রিক্সা যেখানে এসে থামল আর ল্যাম্পপোস্টের কাঁপা আলোয় ওরা যা দেখল, এ তো সেরম নয়, এ তো একটা পাকা বাড়ি। বাড়ি মানে সামনের গেট খুলে ঢুকলেই পরপর স্কুল বাড়ির মতো সারি দেওয়া 4টে বেশ ভালো পাকা ঘর। তবে সময়ের ভারে একটু ফ্যাকাশে হয়ে গেছে ঠিকই, কিন্তু ধুলো নেই, বেশ পরিষ্কার লাগছে বাইরে থেকেই। তার মানে ভেতরে পরিষ্কারই হবে। আর ঘরের শেষে একটু দূরে জমির একদম বাঁদিকে টালির চালের একটা ছোট্ট ঘর। অমল ফিসফিস করে বলল, নিশ্চয়ই ওইটাই ওর ঘর, বুঝলি? না হলে এরম পাকা বাড়ি তো ওর বলে মনে হয় না। নির্ভীক বলল, দেখা যাক। চুপ কর, শুনতে পেয়ে যাবে। আর এখন ওই ঘরে থাকতে পেলেও চলবে। ঠান্ডায় আর কিছুক্ষণ দাঁড়ালে তোরা আমায় আর খুঁজে পাবি না ভাই। আসেন বাবুরা। দুহাত সামনে বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ভঙ্গিতে বলল সেই রিক্সা চালক। সেই স্কুল বাড়ির মতন 4টে ঘরওয়ালা বারান্দার দিকে নির্দেশ করে সে বলল কথাটা। একটু মুখ চাওয়াচাওয়ি করে ব্যাগগুলো কাঁধে তুলে ওরা এগিয়ে গেল। সে পকেট থেকে চাবি বের করে একটা ঘর খুলে দিয়ে বলল, বাবুরা আজ কষ্ট করে এই ঘরে থেকে যান, কাল ভালো হোটেলে আমি নিজে আপনাদের পৌঁছে দিয়ে আসব। এই বলে সে ঘরে ঢুকে একটা সুইচ টিপতেই ঘরের বাল্বটা জ্বলে উঠল। ঘরটি বাইরে থেকে চওড়ায় ছোট মনে হলেও লম্বায় বেশ বড়। আয়তকার মাপের এই বেশ বড় ঘরটার দরজা দিয়ে ঢুকে উল্টো দিকে ঘরের ডান দিক করে জানলার তলায় একটা বেশ বড় খাট পাতা, তাতে একটা ভারী চাদর পাতা, সঙ্গে 5টা বালিশ, 2টো পাশ বালিশ আর 2টো কম্বল পাট করে রাখা। যেন এই ঘরে অনেকজন একসাথে থাকে, তাই তার আয়োজন করা আছে। তার পাশে টিপয়ের ওপর জলের কুঁজো, পাশে একটা মাটির গেলাস, তাতে মাটির সরা চাপা দেওয়া। ঘরে ঢোকা দরজার ঠিক সামনাসামনি আর একটা দরজা, যেটা দিয়ে বোধহয় পেছনের কোনো দালান বা উঠোনে যাওয়ার রাস্তা আছে। ঠান্ডা বলে সব দরজা জানলা বন্ধ করে মোটা পর্দা দিয়ে ঢাকা। পর্দাগুলো পুরনো বলে রং উঠে গেছে জায়গায় জায়গায়। দরজার বাঁ দিকের দেওয়ালে বেশ বড় মাপের একটা দেওয়াল আলমারি, যাতে অনেকগুলো বই ও সঙ্গে বেশ কিছু মেডেল রাখা, আর তার পাল্লায় বাইরে থেকে তালা দেওয়া। এছাড়া ঢোকার দরজার ঠিক পাশেই একটা 2 পাল্লার আলমারি, যেটা দেখেই বোঝা যায় সেটা বহু বছরের পুরনো, কিন্তু যত্নের জন্য এখনও বেশ ভালোই আছে। তার পাশে একটি টেবিল, যার ওপর একটা জীর্ণ টেবিল ক্লথ ঢাকা, তবে একসময় যে সেটা খুব সুন্দর ছিল সেটা তার মলিন হয়ে যাওয়া এমব্রয়ডারি দেখেও আন্দাজ করা যাচ্ছে। টেবিলের ওপর একটা টর্চ, একটা পেনদানি, তাতে গোটা 2 পেন এবং একটি পেন্সিল, একটি কাঁচের আঁকিবুকি কাটা পেপার ওয়েট, একটি রাইটিং প্যাড ও একটি অদ্ভুত দর্শন এক বিঘত লম্বা পাথরের বামন মূর্তি। তার চোখের মণিগুলো এক অদ্ভুত সুন্দর নীল রঙের উজ্জ্বল পাথর বসানো। যে একবার দেখবে সেমন কুৎসিত মার্কা মূর্তি দেখেও চোখের মণি থেকে চোখ সরাতে পারবে না। আচ্ছা ভাই, তোমার নামটা কি জানা হলো না তো? প্রশ্নটা করে উঠল অমল। হঠাৎ নিস্তব্ধ ঘরে ওর গলা শুনে চমকে উঠে বাকিরা তাকালো। তারপর ব্যাগগুলো খাটের পায়ের পাশে রাখতে রাখতে শুনলাম একটু দেঁতো হাসি হেসে সে বলল, এগে বাবু, আমার নাম রঘুনাথ, সবাই ডাকে রঘু। আপনারা নয় আমারে ওই নামেই ডাকবেন। তাহলে বাবুরা, আপনারা ঘুমিয়ে পড়েন, আমি কাল সকালে জলখাবার নিয়ে আসব, আর আপনাদের জন্য ভালো হোটেলও খুঁজে দেবো ক্ষণ। ওহো, এই দেখেন, একখান কথা তো এরই মধ্যে বলতেই ভুলে গেছি। আপনারা নিশ্চয় রাতে খেয়ে এসেছেন বাবুরা, মনে তো তাই হচ্ছে। বাসে যখন এসেছেন তখন নিশ্চয় খেয়েছেন। আপনারা শুয়ে পড়েন, আর কথা কইবেন না। অনেক রাত হয়ে গেছে, আমি যাই। ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। এই বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর হঠাৎ পেছন ফিরে বেশ গম্ভীর স্বরে বলল, আর হ্যাঁ, দরজাটা কিন্তু ভিতর থেকে বন্ধ করে দেবেন।
বলেই আবার খুব হালকা স্বরে হাসি হাসি গলায় বলল, খুব ঠান্ডা পড়েছে তো তাই। চলি, আপনারা ঘুমান। একটু বেশিই বলল না রঘু? নির্ভীক বলে ওঠে। সবাই সম্মতি জানিয়ে জুতো মোজা খুলে ব্যাগ থেকে জামা কাপড় বের করে ছাড়বে ভাবতেই সবাই একে অপরের দিকে তাকালো। বাথরুম কোথায় আছে সেটাই তো জানা হলো না। নির্ভীক বলল, দাঁড়া, ওই দরজাটা নিশ্চয়ই পিছনের দিকে যাওয়ার, আর ওই দিকেই বাথরুম পাওয়া যাবে। একটু তো ফ্রেশ হওয়ারও দরকার আছে। দরজার পর্দাটা সরাতেই দেখা গেল দরজার ভিতর থেকেই বেশ বড় একটা লোহার তালা। সেটাও বহু বছরের ব্যবহার না হওয়ায় মরচে পড়ে গেছে। কি করবে এই ভেবে সামনের দরজাটা খুলতেই একটা দমকা ঠান্ডা হাওয়া আর সঙ্গে একটা উগ্র ঝাঁঝালো গন্ধ ওদের নাকে ভেসে আসে। একটু ভেবে কোনো মতে নাক টিপে বাইরে এসে দরজাটা ভেজিয়ে দেখ নির্ভীক। বাথরুমটা খোঁজাও তো জরুরি। এই বলে বারান্দা থেকে নিচে নেমে বাড়ির পিছন দিকটায় যায় সে। এদিকে ল্যাম্পপোস্টের আলো খুবই কম, আর বাইরে বেরোবার আগে টেবিলে রাখা টর্চটা সে নিয়ে বেরিয়েছিল। এবার সেটা জ্বালিয়ে একটু এদিক ওদিক ফেলে খোঁজার চেষ্টা করে কোথাও কোনো কল ঘর আছে কিনা, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। কি অদ্ভুত রে বাবা, এই বাড়িতে কি লোকজনেরা বাথরুমে যায় না? তারপর আরও পেছনের দিকে এগিয়ে যাবে বলে ভাবে, কিন্তু হঠাৎ সেই উগ্র গন্ধটা আর ঠান্ডা বাতাসের ঝাপটায় তারা যেতে ইচ্ছে করে না। সে ভাবে প্রকৃতির ডাক এই পাঁচিলের ধারে দাঁড়িয়েই সেরে নেওয়া যাক, তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে। এরপর সে ঘরে ফিরে আসতেই যে যার মতো বাইরে থেকে একইভাবে ঘুরে চটপট চলে আসে। এরপর জামা ছেড়ে একবার চাদরটা ঝেড়ে বালিশগুলো নিয়ে কম্বল গায়ে দিয়ে আরাম করে বিছানায় গা এলিয়ে দেয় তিনজনেই, আর শোবার সঙ্গে সঙ্গেই ঘুম এসে যায় তাদের। অমলের ঘুম ভাঙে একটা অস্ফুট গোঙানির আওয়াজে। খুব কষ্ট করে কাঁচা ঘুমটা ভাঙিয়ে চোখ খুলতে খুলতে উঠে বসে সে। দু হাতে চোখটা কচলে পাশে টেবিলে রাখা টর্চটা হাত বাড়িয়ে নিয়ে সেটা জ্বালায়। তাকিয়ে দেখে পাশে শুয়ে আছে অতনু, কিন্তু তার পাশে বিছানাটা খালি। নির্ভীক কই? আওয়াজটাই বা আসছে কোথা থেকে? হাতের টর্চটা একবার ঘরের চারিদিকে বোলাতেই চকিতে তার চোখ পড়ে ঘরের অন্য দিকটায়। মুখ দিয়ে একটা ভয়ার্ত শব্দ যেন ঠিকরে বেরিয়ে আসে অমলের। ও কি? কাকে দেখছে সে? ভয়ে, যন্ত্রণায়, আশঙ্কায় যেন নির্ভীকের মুখটা পাংশু, চোখ দুটো যন্ত্রণায় কুঁকড়ে রয়েছে। আর সে তার দু হাত দিয়ে ডান পায়ের হাঁটুর নিচটা চেপে ধরে ছটফট করছে কাটা ছাগলের মতো। আমি বিস্ফারিত চোখে প্রায় লাফিয়ে দরজার পাশে থাকা আলো সুইচটা জ্বালিয়ে তার পায়ের ওপর এসে দেখি রক্তে নির্ভীকের পা ভেসে যাচ্ছে, আর পায়ের চামড়াটা যেন কেউ ধারালো নখের মতো কিছু দিয়ে আঁচড়ে নিচের থেকে উপরে টেনে মাংস শুদ্ধ খামচে নিয়েছে। সে এক অমানুষিক দৃশ্য। সে চিৎকার করে অতনুকে ডাকলো, তারপর নিজেদের ব্যাগ খুলে কোনো কাপড় আছে কিনা খুঁজতে লাগলো। শীতকাল, কারো কাছে রুমালও নেই। শেষে একটা মাফলার বের করে তার জায়গাটা বেঁধে দিতে দিতে দেখে নির্ভীক অচেতন হয়ে লুটিয়ে পড়ছে। এই সব দৃশ্য দেখে স্থাণুর মতো দাঁড়িয়ে থাকা অতনু কিছুটা সম্বিত ফিরে পেয়ে নির্ভীকের মাথাটা নিজের কোলে শুইয়ে নেয়। এরপর দুজনে মিলে ওকে পাঁজা কোলা করে তুলে শুইয়ে দেয় খাটের ওপর। গায়ে কম্বলটা টেনে দিয়ে অমল বলে, এবার? অতনু হঠাৎ ছিটকে উঠে দরজার কাছে গিয়ে এক টানে দরজা খুলে বাইরে বেরিয়ে চিৎকার করে ডাকে, রঘু, 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 কোথায় তুমি? এই বলে পাশে ছোট টালির চালের ঘরটার দরজায় গিয়ে টোকা দেয় সে। ডাকতে ডাকতে বলে, একটু বাইরে এসো, দেখো আমাদের এক বন্ধুর খুব বিপদ, ওর এক্ষুনি এখন ডাক্তার দেখানোটা খুব প্রয়োজন। কিন্তু কোনো সাড়া আসে না। সে আবার দরজায় টোকা দেয়। এভাবে একবার, দুবার, তিনবার। এরপর সে দরজাটা একটু জোরে ধাক্কা দিতেই
ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে চাপ চাপ অন্ধকার, কিছু দেখার উপায় নেই। সে এক ছুটে তাদের ঘরের ভেতর থেকে টর্চটা এনে চালা ঘরে ঢুকতেই তার পাটা টলে গেল। কোনো ক্রমে নিজেকে সামলে একটু পিছনে সরতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেল তার। সামনের এই যে চেয়ারে গা এলিয়ে বসে আছে, এ কে? একটা নরকঙ্কাল। ভয় আর অজানা আশঙ্কায় সে ঘর থেকে কোনো রকমে নিজেকে টেনে বের করে আনে। হাঁপাতে হাঁপাতে অমলকে বলে, ভাই পালাতে হবে, পালাতে হবে, এখান থেকে পালা পালা। অতনুকে এরকম অস্বাভাবিক আচরণ করতে দেখে অমল বলে, কি হয়েছে রে, এরম করছিস কেন? দেখ, এখন কিচ্ছু শোনার সময় নেই। এখন যেভাবেই হোক একজন ডাক্তার জোগাড় করা খুব জরুরি। তুই পাশের বাড়িগুলোয় গিয়ে একটু খোঁজ নে যে সেখানে কোনো ডাক্তার আছে কিনা। না হলে দেখতেই তো পাচ্ছিস ও যন্ত্রণায় কিরম ছটফট করছে। অমলের কথায় একটু সম্বিত ফিরে পেয়ে অতনু দেখল নির্ভীকের জ্ঞান ফিরে এসছে, আর সে যন্ত্রণায় এদিক ওদিক ছটফট করছে কাটা ছাগলের মতো। ঠিক কি করা উচিত এই ভাবতে ভাবতে আবার সে বেরিয়ে যায় ঘর থেকে। গেট খুলতে খুলতে ভাবে আশপাশের বাড়িগুলোতে আগে ডাক্তারের খোঁজ করাটাই জরুরি, না হলে নির্ভীকের এই শরীর নিয়ে পালাবেই বা কী করে। এই ভেবে সে দ্রুত পাশের বাড়িগুলোয় খোঁজ নিতে লাগলো। বেশ কয়েকটি বাড়ি পার করার পর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক দরজা খুললেন ও সব শুনে বললেন তিনি নির্ভীককে দেখতে যাবেন, কিন্তু তিনি একজন পশু চিকিৎসক এবং এই অঞ্চলে আগামী 2-3 কিলোমিটারের মধ্যে আর কোনো ডাক্তার নেই। তিনি দ্রুত তার ডাক্তারি বাক্সটি ভেতর থেকে নিয়ে এলেন ও অতনুর সঙ্গে এগোলেন। রাস্তায় আস্তে আস্তে অতনু জানল তার নাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এরপর বাড়ির সামনে এনে অতনু তাড়াতাড়ি গেটটা খুলতেই কৃষ্ণেন্দুবাবু একটু থমকে গেলেন। এখানে? আপনারা কি এই বাড়িতে উঠেছেন? দুটি ভুরু কুঞ্চিত করে প্রশ্নটা করলেন ডাক্তার মুখোপাধ্যায়। ডাক্তারের বিস্মিত ও ঈষৎ বিরক্তিজনক প্রশ্নে কিঞ্চিত বুঝতে পারে অতনু। একটু আমতা আমতা করে বলে, আগে হ্যাঁ। এরপর আকুতির স্বরে বলল, আপনি না করবেন না, আমরা অত্যন্ত বিপদে পড়ে আপনাকে ডেকেছি। দয়া করে আপনি আমাদের বাঁচান। আপনাকে বেশিক্ষণ আটকাবো না, আপনি ওকে দেখে দিয়েই চলে যাবেন। আপনার যা ফিস লাগে আমরা দিয়ে দেবো ডাক্তারবাবু, আপনি আমাদের বাঁচান। অতনুর এরকম আকুতি আর অনুরোধে ডাক্তারবাবুর একটু দয়া হলো। কিছুক্ষণ ভাবলেন, তারপর একটা চাপা নিঃশ্বাস ফেলে বললেন, চলো। ভেতরে গিয়ে দৃশ্য দেখে তিনি তো প্রায় গর্জে উঠলেন। মনে হলো ঘরের মধ্যে একটা বাজ পড়ল। বললেন, এ কি, কি করে হলো এসব? তারপর গলার স্বরটা একটু নরম করে বললেন, দেখো, এটা খুব বাজেভাবে আহত হয়েছে তোমাদের বন্ধু। এর চিকিৎসা করাতে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। এই বলে ব্যাগ থেকে ফার্স্ট এডের জিনিসপত্র বার করে নির্ভীকের পাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। এরপর বললেন, তোমরা ওকে যত তাড়াতাড়ি পারো হসপিটালে নিয়ে যাও। ওর পাটায় কিন্তু খুব বাজেভাবে ইনফেকশন হয়েছে, আর বেশি দেরি হলে সারা পায়ে পচন শুরু হবে। ভোর হতে তখন আর বেশি দেরি নেই। এসব গ্রাম্য এলাকা ভোর 4টে থেকেই সবাই কাজে বেরিয়ে পড়ে। একটু পরেই দুটো ভ্যান জোগাড় করে আনলো অমল। একটাতে ওকে বসিয়ে নিজেও বসলো, অন্য ভ্যানে মালপত্র আর অতনুকে নিয়ে সরকারি হাসপাতালের দিকে রওনা দিল। সেখানে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রায় 1 সপ্তাহ থাকার পর ছাড়া পায় নির্ভীক। হাসপাতাল সংলগ্ন একটি ধর্মশালায় বাকিদের থাকার ব্যবস্থা করে দেয় ওখানকারই এক ডাক্তারবাবু। সেদিন বুধবার ধর্মশালার ঘরে বিশ্রাম নিচ্ছে ও নির্ভীক। ক্ষতটা চিকিৎসা হলেও খুবই দুর্বল হয়ে পড়েছে ও। বিকেলের ট্রেনে ফেরত যাবে ওরা। বাসে পা নিয়ে বসতে কষ্ট হবে বলে ট্রেনে স্লিপার বুক করা হয়েছে।
জিনিসপত্র গোছাচ্ছে অতনু। এমন সময় ঘরের খোলা দরজায় মৃদু টোকা পড়ল। ডক্টর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আরে আসুন আসুন ডাক্তারবাবু। অমল হেসে দরজা থেকে ভেতরে নিয়ে আসে ডাক্তার মুখোপাধ্যায়কে। বেতের একটা চেয়ারে বসতে দিয়ে অন্যটায় বসে অমল নিজে। একে অপরের কুশল বিনিময়ের পর ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোমরা সেদিন ওই বাড়িতে গেলে কি করে? মানে তোমরা নিজে থেকে তো ওই বাড়িতে যাওনি, কে নিয়ে গেল? অতনুর মুখে সব ঘটনা শুনে ডাক্তারবাবু বললেন, সেদিন আমি তোমাদের একটা কথা বলিনি। বাড়িতে ঢোকার সময় আমার জানা ছিল যে কিছু একটা খারাপ হয়েছে বা বেশি খারাপ হতে চলেছে। কারণ ওই বাড়িতে গত 22 বছরে কেউ কখনো কোনো দিন থাকেনি। ওরা তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাই করল। ডাক্তারবাবু বলতে লাগলেন, আজ থেকে 22 বছর আগের ঘটনা। বাড়িতে থাকতো রঘুনাথ মণ্ডল ও তার স্ত্রী রমারানী মণ্ডল। রঘু পেশায় ছিল একজন রিকশাওয়ালা, আর রমা লোকের বাড়িতে ঠিকে রান্নার কাজ করত। অপূর্ব ছিল তার হাতের রান্না। সবাই খেয়ে ধন্য ধন্য করত। যে কোনো অনুষ্ঠানে তার ডাক পড়বেই। আর ওরা মানুষও খুব ভালো ছিল। ওদের দুজনের খুব সুখী পরিবার ছিল। রঘু বিকেলে তার ঘরের পাশের ছোট্ট বাগানে গাছ করত, আর রমা তাকে সাহায্য করত। তখন রমা ছিল অন্তঃসত্ত্বা। মাঝে মাঝে এই সরকারি হাসপাতালে এসে সে চিকিৎসা করিয়ে যেত। আর আপদে বিপদে হঠাৎ কোনো কারণে কোনো দরকার হলে আমি তাকে দেখে দিতাম। আমায়ও বাবা ঠাকুর বলে ডাকত। বড় মিষ্টি সে ডাক। এই বলে একটু উদাস চোখে কি যেন ভাবলেন। তারপর আবার গলাটা ঝেড়ে বলতে শুরু করলেন, ও তখন 7 মাসের পোয়াতি। একদিন এরকমই শীতের রাতে ওদের বাড়িতে আশ্রয় চায় 3 যুবক। শীতের রাতে কোনো হোটেল আশ্রয় না পেয়ে ওই বাড়ির দরজায় এসে ডাকাডাকি করে। রঘু প্রথমে আপত্তি করলেও তার স্ত্রীর অনুরোধে সে এই ঘরটি খুলে দিতে রাজি হয়। প্রথমে ওরা খুব বিনীতভাবে ওই বাড়িতে রাত কাটাতে চাইলেও পরে ভোর রাতে ওরা রমার শ্লীলতাহানি করার চেষ্টা করে যখন সে কলঘরে যেতে বেরিয়েছিল। ভোর রাতে প্রয়োজন পড়ায় হয়তো ওদের মধ্যে কেউ একজন বাইরে এসে রমাকে দেখে। রমার ছিল বেশ পেটা চেহারা, তন্নি যুবতী, বেশ সুন্দরী। যদিও তার রং ছিল কালো, কিন্তু তার চলনভঙ্গি আর শরীরে ছিল ভরপুর যৌবন। কিন্তু সে ছিল খুব সতীসাধ্যী। রঘু ছাড়া সে কোনো দিন কোনো পুরুষকে তার কাছে ঘেঁষতেও দিত না। তাই সেদিন ওই ছেলেটির অভদ্রতা মেনে নিতে পারেনি। চিৎকার করে যখন সে রঘুকে ডাকে, ঠিক তখনই তার চিৎকার থামানোর জন্য মুখ চেপে ধরে সেই যুবক, এবং বেশিক্ষণ চেপে রাখার ভুলে সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় রমা ও তার ভাবী সন্তান। এরপর চুপচাপ ওখান থেকে পালিয়ে যায় সে ও তার 2 বন্ধু। এই ঘটনার 2 মাস পর রঘুকে তার ঘরের পাশের ছোট্ট টালির চালের ঘর থেকে মৃত পাওয়া যায়। সে ওখানে একটা ইজি চেয়ারে বসে মারা গেছিল। আসলে ওই ঘরটিই ছিল তার আগে থাকার ঘর। তার নিঃসন্তান মণি হরিহর ভট্টাচার্য তাকে মারা যাবার সময় এই বাড়িটি দিয়ে গেছিলেন। তিনিও ছিলেন এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি রঘুর নিষ্ঠা আর কর্তব্যপরায়ণতায় খুশি হয়ে মারা যাওয়ার সময় তাকে পুত্র স্নেহে এই বসত বাড়ি আর কিছু টাকা দিয়ে যান, আর বাকি টাকা দান করে যান সরকারি হাসপাতাল ও রাস্তা তৈরির কাজের জন্য। সেই থেকে এই বাড়িতে থাকার পাশাপাশি ওই টালির চালের ঘরটাতেও রঘু মাঝে মাঝে বসত। আসলে সে তার মাটি, জ্বর কোনোটাকেই কোনোদিন ভোলেনি। আরও ঘর থাকা সত্ত্বেও ওই ছোট ঘরেই সে তার সব গাছ করা জিনিস রাখত, আর সেখানে ছিল তার একটি শখের ইজি চেয়ার। সব কথাগুলো যেন সবাই হাঁ করে গিলছিল। কথা থামতে অমল বলল, এই জন্যে আমাদের মধ্যে কেবল একজনের ওপরই আচমকা আক্রমণ।
বুঝতে পারছি সেদিন কি কষ্টে মারা গিয়েছিলেন রমা, আর তারপর তার স্বামী রঘু। মাত্র একটা ছেলের অসভ্যতার জন্য তাদের সুন্দর সংসার ছারখার হয়ে গেল। ওদের সবার চোখেই যেন জল এলো। ডাক্তারবাবু বললেন, একটা জিনিস বলো তো, নির্ভীককে সেদিন কখনো বাইরে বেরিয়েছিল? কারণ ওই একজনটা নির্ভীকই কেন, সেই প্রশ্নটা মনে খচখচ করছে। নির্ভীক তখন বলে উঠল, হ্যাঁ, আমি বাথরুম খুঁজতে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তাই এক প্রকার বাধ্য হয়েই, বলে একটু থেমে মাথা নিচু করে সে। ডাক্তারবাবু একটু হেসে বললেন, থাক, আর বলতে হবে না। আসলে ওদের কলঘরটা ঘরের শেষে একদম পেছনে, একটু খুঁজতে অসুবিধে হয়। নির্ভীক আরও বলে, তারপর ওরাও অবশ্য গেছিল, কিন্তু প্রথমে আমিই যাই। ডাক্তারবাবু বললেন, আর ভয় নেই, তবে আজ আমি আসি। আজকের পর বোধ হয় আর এভাবে কেউ আহত হবে না। রঘুর আত্মা এবার শান্তি পেয়েছে। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। সবাই হাত জোর করে তাকে নমস্কার জানালো। অমল তাকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে দিতে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন আপনি আমাদের সাহায্য না করলে আমরা বোধহয় আমাদের বন্ধুকে হারিয়েই ফেলতাম। ডাক্তারবাবু বললেন, আসলে আমি রঘু আর রমার বাড়ি বলেই তোমার বন্ধুর কথায় ওই বাড়িতে গিয়েছিলাম। আমি জানতাম ও আর কোনো ক্ষতি করবে না। রঘু কখনো কারোর ক্ষতি চাইতো না, শুধু ওর আত্মা খুব কষ্টে ছিল রমার জন্য। তাই এত বছর পরে তোমাদের দেখে ও নিজের দুঃখটা মেটালো। আর নির্ভীক বাইরে বেরিয়েছিল বলেই এই বিপত্তি বলে আমার ধারণা। যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার। এই বলে অমলের পিঠটা চাপড়ে হেসে এগিয়ে গেলেন ডাক্তার মুখোপাধ্যায়। সেদিন একটু পরে যখন তারা স্টেশনের উদ্দেশ্যে রিক্সা করে রওনা দিল, রাস্তায় রঘুর বাড়িটা চোখে পড়ল তাদের। এবার তারা দেখল সে রাতের মতো পরিষ্কার আর নেই। কেমন নোংরা ঘরের সামনের বারান্দাটা, জঞ্জালে ঢাকা বাগান, গেটের দরজায় একটা বড় তালা, আর বাইরের একটা থামে বেঁকে যাওয়া নেম প্লেটে লেখা রানী ভিলা। রিক্সাটাকে একটু থামতে বলে অমল এগিয়ে যায় বাড়িটার দিকে। তারপর হাতের প্লাস্টিকের প্যাকেট থেকে দুটো রজনীগন্ধার মালা বের করে আস্তে করে ছুঁড়ে দিল বারান্দার উপর, আর বলল, জানি বিনা দোষে তোমরা অনেক কষ্ট পেয়েছ, তাও সেই শীতের রাতে আশ্রয় দেবার জন্য ধন্যবাদ রঘু। আর এবার তোমাদের আত্মা যেন শান্তি পায়, এই কামনাই করি ঈশ্বরের কাছে। এই বলে হাত জোড় করে নমস্কার করে ফিরে এলো রিকশায়।